আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। স্কুল পর্যায়ের আমাদের এই কুইজের অনুষ্ঠানে অংশ নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্কুল। আজকে তারই ধারাবাহিকতায় দুটো স্কুল চলে এসেছে আমাদের আজকের কুইজ অনুষ্ঠানে অংশ নেবার জন্য। তারা কারা? চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আরিফুর রহমান তাহমিদ, ১০ম শ্রেণী, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, কাকরাইল, ঢাকা। আরিয়ান চৌধুরী, ৯ম শ্রেণী, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, কাকরাইল, ঢাকা। নাফিসা রহমান চৌধুরী, ১০ম শ্রেণী, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা। খাদিজাতুল কুবরা, ১০ম শ্রেণী, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, মতিঝিল, ঢাকা। পরিচয় পেলেন, এবারে বলে দেবার পালা যে অনুষ্ঠানটা আমরা কিভাবে সাজিয়েছি। আগের মতনই আমরা দুটো ভাগে ভাগ করেছি আমাদের আয়োজনকে। একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড, যেখানে আমরা ছবি ভিডিও দেখিয়ে প্রশ্ন করি, আর একটি হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে আমরা দ্রুত প্রশ্ন উত্তর করি, 1 মিনিটের মধ্যে 10টি সহজ প্রশ্ন করি। এবং যে সমস্ত বিষয় থেকে আমরা প্রশ্নগুলো করি সেটি হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব থেকে। মার্কিংয়ের যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে প্রতিটি সঠিক উত্তরের জন্য বিষয়ভিত্তিক রাউন্ডে থাকছে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। কুইজ রাউন্ডে 5 নম্বর করে থাকছে প্রতিটি সঠিক উত্তরের জন্য, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। বিষয়ভিত্তিক রাউন্ডে রয়েছে বাজার, এবং সেই বাজার যারা আগে চাপবেন তারা পাবেন উত্তর দেবার সুযোগ। এই হচ্ছে নিয়ম। তাহলে আমরা শুরু করি আমাদের আজকের এই আয়োজন। তো শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম বিষয়। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা একটা পাখির ছবি দেখতে পাচ্ছি, খুব পরিচিত একটা পাখি আমাদের। এই পাখিটি সাধারণত গাছের ডালে ঠুকরে ঠুকরে খাবার খোঁজে, দ্রুত গতিতে ওড়ে এবং লম্বা দূরত্ব পাড়ি দিতে পারে। এরা গাছের কোটরে বাসা বানায় এবং ডিম পাড়ে। সাধারণত গাছের বাকলের নিচে থেকে পোকামাকড়, বিভিন্ন প্রকার ছোটোখাটো পোকা তাদের লার্ভা সংগ্রহ করে। এছাড়াও এরা বীজ, ফল এবং মশার ডিমও খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রশ্ন হচ্ছে, এই যে এত সুন্দর একটা পাখি, এই পাখিটিকে আমরা কি নামে চিনি? প্রথমেই বাজার প্রেস করছেন বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর কাঠঠোকরা। কাঠঠোকরা? শিওর? আচ্ছা, দেখা যাক। এই পাশে রয়েছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর কাঠঠোকরা। আপনারা বলছেন এটা কাঠঠোকরা। দেখা যাক আপনাদের দু দলের যে জানা, সেই জানাটা সঠিক কিনা, এটা আসলেই কাঠঠোকরা কিনা। আমাদের কম্পিউটার কি বলে দেখি। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে আসলে লাল ঝুটি কাঠঠোকরা। অ্যাবসলিউটলি রাইট। অনেকে এটাকে বাংলা কাঠঠোকরাও বলেন, এবং এই কাঠঠোকরাটা যদি দেখেন যে এটা মাথায় ঝুটিটা যে আছে একদম লাল। এটা বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ এশীয় দেশে দেখা যায়। পুরুষ পাখির মাথায়, যেটা বলেছে, উজ্জ্বল লাল রঙের ঝুঁটি থাকে, পেটের রং হলদেটে, পিঠ উজ্জ্বল সোনালী রং। এটা মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে গাছের কোটরে বাসা বানায় এবং ডিম পাড়ে। কাঠঠোকরা। ভেরি ওয়েল ডান। দুদলই শুরুতেই পেয়ে গেছেন 10 নম্বর করে। দেখা যাক বাংলাদেশ বিভাগে পরের প্রশ্নে কি হয়। পরের প্রশ্ন আসছে পর্দায়। চা বাগানের শ্রমিকদের অবহেলিত জীবনে অন্যতম উৎসব হচ্ছে, যেটার নাম রং পরব বা ফাগুয়া উৎসব। বাংলাদেশে চা বাগানের শ্রমিকদের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ থাকলেও চা শ্রমিকদের একটা আলাদা নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে। ভাষা সংস্কৃতিতে এক একটা চা বাগান এক একটি দেশের মতো। তবে এই ফাগুয়া উৎসবে বাগানে সবাই একসাথে হন চা শ্রমিকরা, এবং একটা রঙের উৎসব করে। প্রশ্ন হচ্ছে, বাংলা কোন মাসে চা শ্রমিকেরা এই ফাগুয়া উৎসব পালন করেন? সবার আগে বাজার প্রেস করেছেন বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। ফাল্গুন মাস। ফাল্গুন মাসে। দেখা যাক এটা ফাল্গুন মাসে এই উৎসব হয় কিনা। আমাদের কম্পিউটার বলছে এই পরবটি হয় ফাল্গুন মাসে, ফাল্গুনের দোল পূর্ণিমায়। ভেরি ওয়েল ডান বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। যেহেতু ফাল্গুন মাসে হয় সেজন্য এটার নাম ফাগুয়া উৎসব। খুব সহজ ছিল। ফাগুয়া শুরু হওয়ার প্রায় 1 সপ্তাহ আগে থেকে স্বামীর বাড়ি থেকে মেয়েরা তাদের বাবার বাড়ি বেড়াতে যায়, এবং সে সময় যেটা হয়, এই আত্মীয় স্বজনেরা আসেন উৎসব, এবং তখন ভালো ভালো রান্না বান্না হয়, সবাই মিলে একসাথে উদযাপনটা করেন। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেল বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের কাছে, এবং শেষ হয়ে গেল বাংলাদেশ বিভাগ থেকে প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। ইতিহাস থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। আমরা একটি প্রাচীন সভ্যতার ছবি দেখতে পাচ্ছি। এই উপমহাদেশে প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম প্রধান হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা, যা
3300 থেকে 1300 খ্রিস্টপূর্ব পর্যন্ত টিকেছিল। এই সভ্যতা প্রস্তর যুগে বিকাশ লাভ করে এবং বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ এবং ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিম দিকের রাজ্যগুলো, দক্ষিণ পূর্ব আফগানিস্তান এবং পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পূর্ব অংশ এই সভ্যতার অন্তর্গত। পূর্ণ বর্ধিত সময়কালে এই সভ্যতা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত। হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত নগরগুলোর অন্যতম। প্রশ্ন হচ্ছে, আমরা এই যে এত তথ্য দিলাম, এটি কোন সভ্যতার তথ্য দিলাম, কোন সভ্যতার কথা বলছি? সবার আগে বাজার প্রেস করছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কোথায় পড়েছেন? সিন্ধু সভ্যতার কথা পাঠ্যপুস্তকে পড়েছি। আমাদের ইতিহাস বইতে আছে। জি। আচ্ছা, দেখি ইতিহাস বইতে পড়া সেই তথ্যটা সঠিক কিনা, আমাদের ঠিক মতো মনে আছে কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি আসলে সিন্ধু সভ্যতা। ভেরি ওয়েল ডান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। পেয়ে গেলেন 10 নম্বর। সম্প্রতি একদল বিজ্ঞানী সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ আবিষ্কার করেছে। তারা বলছেন যে টানা 900 বছর খরা হয়েছিল, বৃষ্টি কম হয়েছিল, তার ফলে বৃষ্টি না হতে হতে একসময় এই প্রাচীন সভ্যতাটা ধ্বংস হয়ে যায় এবং যেহেতু বৃষ্টি না হলে মানুষ চাষবাস করতে পারে না, তারা স্থানটা ত্যাগ করে। পরের দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু নদী লাগবে, যে কোনো সভ্যতা গড়ে ওঠে নদীর পারে, সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় ঘগ্গর এবং হকরা নদী উপত্যকা এবং গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত এর বিস্তৃতি ঘটে সিন্ধু সভ্যতা। ভেরি ওয়েল ডান। প্রথমেই 10 নম্বর পেয়ে গেলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি থাকছে ইতিহাস থেকে। উপমহাদেশের ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন এই ইংরেজ। তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি। তার উপাধি ছিল পলাশীর প্রথম ব্যারন। পলাশীর যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদল বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্য দলকে পরাজিত করে। আমরা কার কথা বলছি? সবার আগে বাজার প্রেস করছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। দেখা যাক রবার্ট ক্লাইভ সঠিক উত্তর কিনা। সঠিক হলে তারা পাবেন 10 নম্বর উইলস লিটল ফ্লাওয়ার, নাহলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে অবশ্যই রবার্ট ক্লাইভ। ভেরি ওয়েল ডান। রবার্ট ক্লাইভ, তার জন্ম হচ্ছে 1725 সালের 29 সেপ্টেম্বর এবং 1774 সালের 22 নভেম্বর মৃত্যুবরণ করেন। খাজনা আদায়ে দেওয়ানি ব্যবস্থা চালু করেন ক্লাইভ এবং তিনি দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। ভারত থেকে প্রচুর সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে ক্লাইভের বিরুদ্ধে ইংল্যান্ডে অসংখ্য মামলা হয় এবং এত মামলা হয়, তার নামে দুর্নীতির মামলা হয়, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন। ভেরি ওয়েল ডান। দ্বিতীয় প্রশ্নও পেয়ে গেলেন 10 নম্বর উইলস লিটল ফ্লাওয়ার এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল ইতিহাস বিভাগ থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আসছে প্রথম প্রশ্ন। দেখতে পাচ্ছি একজন মানুষকে, যিনি বলছেন সকলের জন্য সব জায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষাদান। এই মানুষটি এই উদ্দেশ্যকে সামনে নিয়ে তিনি গড়ে তুলেছেন ইন্টারনেটকে কাজে লাগিয়ে শিক্ষা সহায়ক একটা প্ল্যাটফর্ম, যেটার নাম হচ্ছে খান একাডেমি। এই একাডেমির নিজের ওয়েবসাইট এবং ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর প্রায় 3200-এরও বেশি ভিডিও টিউটোরিয়াল নির্মাণ করেছে তার প্রতিষ্ঠান খান একাডেমি। এবং খান একাডেমি একটি উন্মুক্ত অনলাইন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান। প্রশ্ন হচ্ছে, এই খান একাডেমি এটির যিনি প্রতিষ্ঠাতা, যিনি এটা শুরু করেছিলেন, তার নাম কি? উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আপনার উত্তর দেবেন? আপনার উত্তর দিচ্ছেন না বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। আপনার উত্তর দিচ্ছেন না অত্যন্ত বিখ্যাত মানুষ, তার ছবি দেখতে পাচ্ছি, এবং বিখ্যাত ব্যবসায়িক যে পত্রিকা ফোর্বস,
সেখানেও তাকে কাভারে আনা হয়েছে এবং তার একটা বিশেষ পরিচয়ও আছে। দেখা যাক, এটা সঠিক উত্তর যেহেতু পেলাম না, অতএব আমরা একটু কম্পিউটারের কাছে যাই, দেখি কম্পিউটার আমাদের কি বলে। কম্পিউটার বলছে তার নাম হচ্ছে সালমান আমিন খান। আমরা তাকে সালমান খান নামে চিনি। তার জন্ম 1976 সালের 11 অক্টোবর এবং সবচেয়ে যেটা মজার তথ্য সেটা হচ্ছে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, বাংলাদেশের রক্ত রয়েছে তার গায়ে। তিনি মার্কিন শিক্ষক, গবেষক, উদ্যোক্তা এবং তার নিজের বাসার ছোট অফিস থেকে যাত্রা শুরু করে। এবং এটার ব্যাপারে খুব মজার একটা গল্প আছে। মজার গল্পটা হচ্ছে যে সালমানের বোন অনেক ছোট, তো সালমানের বোন যখন পড়তো অনেক কিছু সে বুঝতে পারতো না, তখন সে তার ভাইকে বলতো যে আমাকে এটা বুঝিয়ে দাও। তখন সালমান খুব সহজ করে তাকে বুঝিয়ে দিত। তখন সালমানের মনে হলো যে আচ্ছা, আমার বোনের এই যে সমস্যা হচ্ছে, পড়া বুঝতে পারছে না, এরকম তো নিশ্চয়ই আরও অনেকের সমস্যা হচ্ছে, এবং আমি যেহেতু সহজ করে বুঝিয়ে বলতে পারি, তাহলে একটা কাজ করি, আমি একটা ভিডিও কন্টেন্ট বানাই, পড়াগুলো সহজ করে বুঝিয়ে দিই সহজ ভাষায়, তাতে করে অন্যরা উপকৃত হবে। এবং তিনি ইউটিউবে এই পড়া টিউটোরিয়ালগুলো দেওয়া শুরু করলেন এবং সাথে সাথে আমেরিকার জুড়ে এটা দারুণ জনপ্রিয় হয়ে গেল। এবং যখন দেখলেন যে অনেক মানুষ উপকৃত হচ্ছে, তখন তিনি এই খান একাডেমি প্রতিষ্ঠা করলেন। পরের দিকে এসে শুরুতে ইংরেজি ভাষায় করতেন টিউটোরিয়াল, পরের দিকে বিভিন্ন ভাষায়, এখন স্প্যানিশ, পর্তুগিজ, ইতালিয়ানো, তুর্কি, বাংলা, 49টি ভাষায় এখন এই ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাচ্ছে খান একাডেমি থেকে। অলরাইট, আমি ভেবেছিলাম যে আপনারা দুদলই এটা সঠিক উত্তর দেবেন, খুবই চেনা নাম, পরিচিত নাম আমাদের। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি আছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে। আমাদের পরের প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশের একটি B2B কমার্স প্ল্যাটফর্ম, একটি স্টার্ট আপ, তারা সৌদি আরবের থেকে একটি বিশাল বিনিয়োগ পেয়েছে। আমাদের বাংলাদেশের এই স্টার্ট আপ বিদেশি অর্থাৎ সৌদি আরবের গালফের একটা স্টার্ট আপের সাথে জোট বেঁধেছে। তারা জয়েন্টলি গড়ে তুলেছে নতুন একটি স্টার্ট আপ, যেটার নাম হচ্ছে সিল্ক গ্রুপ। এবং সৌদি সরকারের বিনিয়োগ 1300 কোটি টাকা এই গ্রুপটি পেয়েছে। এর মধ্যে এই স্টার্ট আপটি বিভিন্ন দোকানদারকে নিয়ে কাজ করে, তাদেরকে বিভিন্ন রকম প্রোডাক্ট সাপ্লাই দেয় এবং সেটা দিয়ে তারা ইতিমধ্যে সারা বিশ্বে অনেক নাম করেছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশি এই স্টার্ট আপ, এটির নাম কি? ওয়েলস লিটল ফ্লাওয়ার জানা আছে আপনাদের? আপনারা উত্তর দিচ্ছেন না। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, চলে যাই কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলছে। এটির নাম হচ্ছে শপ আপ। শপ আপ, এই শপ আপ যেটা করে, যারা ক্ষুদ্র এবং মাঝারি যারা ব্যবসা করেন ওখানে, তাদেরকে বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই করেন, তাদেরকে বিনিয়োগ করেন, তাদেরকে সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেন এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে তারা সাহায্য করেন। শপ আপ এবং সারি, এই দুটো প্ল্যাটফর্ম বা এই দুটো স্টার্ট আপ, তারা এখন পর্যন্ত 6 লাখেরও বেশি খুচরা বিক্রেতা, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, পাইকারদেরকে সেবা দিয়েছেন। এবং এখন পর্যন্ত বলা হয় যে 5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি লেনদেন হয়েছে এই স্টার্ট আপ দুটোতে। শপ আপ আমাদের বাংলাদেশি, এবং শপ আপের যিনি অন্যতম স্টার্ট আপের যিনি এটি গড়ে তুলেছেন, তার ছবি আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এবং বাম দিকে রয়েছেন সৌদি বিনিয়োগে যারা সেল গ্রুপে যারা যোগ দিয়েছেন তাদের একজন প্রতিনিধি। অলরাইট, এর সাথে সাথে শেষ হয়ে গেল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে আমাদের দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়, শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে আসছে আমাদের পরের প্রশ্ন। আমরা একটা চিত্রকর্ম দেখতে পাচ্ছি, একটি বিখ্যাত চিত্রকর্ম, যিনি বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী এটি এঁকেছেন। বিখ্যাত চিত্রকর্মটিতে ফুটে উঠেছে গ্রামীণ পরিবেশে পালকি করে বরবধূ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে সে ধরনের চিত্র এটি, এবং এটি এঁকেছেন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী, যে কেবলমাত্র বাংলাদেশ না, সারা বিশ্ব তাকে চেনে, বিশ্বজোড়া তার খ্যাতি। প্রশ্ন হচ্ছে, এই চিত্রশিল্পীর নাম কি? ইয়েস, ওয়েলস লিটল ফ্লাওয়ার, আপনাদের উত্তর? জয়নাল আবেদিন।
জয়নাল আবেদিন। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়কে উত্তর দেবেন। আপনারা বলছেন জয়নাল আবেদিন। ছবিটা একটু ভালো করে দেখুন। জয়নাল আবেদিন সঠিক উত্তর না। কামরুল হাসান। পটুয়া কামরুল হাসান। দুদলই বলছেন পটুয়া কামরুল হাসান। দেখিনি আমাদের এস এম সুলতান। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে আপনারা কি উত্তর পরিবর্তন করবেন? কামরুল হাসান। আচ্ছা, দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। এটি কি কামরুল হাসানের ছবি, আঁকা ছবি, নাকি শিল্পী এস এম সুলতানের আঁকা ছবি, নাকি অন্য কারো? দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এই ছবিটি এঁকেছেন প্রখ্যাত চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতান, যাকে সংক্ষেপে বলা হয় এস এম সুলতান। তিনি বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী। তার জীবনের মূল সুর ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। এস এম সুলতানের ছবি চেনার একটা খুব সহজ উপায় আছে। সেটা হচ্ছে তার ছবিতে যাকেই দেখানো হয় না কেন, যার ছবি আঁকা হয়, সেটা মানুষ হোক বা পশু পাখি হোক, প্রত্যেকেরই পেশিবহুল, অনেক শক্তিশালী। ভেরি ওয়েল ডান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আপনারা পেয়ে গেলেন 10 নম্বর। দুঃখিত, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আমাদের পরের প্রশ্ন দেখি কোনটি রয়েছে। পরের প্রশ্ন আমরা 5 জন মানুষকে দেখতে পাচ্ছি, 5 জন বিখ্যাত মানুষ। একজন হচ্ছেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, একদম সবার বায়ে, তিনি তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখা খান। তারপরে আছেন ওস্তাদ আলী আকবর খান, সরোদ বাজান। তারপরে রয়েছেন ব্যান্ড বিটলসের জর্জ হ্যারিসন। তারপরে রয়েছেন পণ্ডিত রবিশঙ্কর এবং সর্বডানে রয়েছেন ওস্তাদ বিসমিল্লাহ খান, সানাই বাজান তিনি। এই 5 জনের এই যে ছবিটি রয়েছে, এই ছবিটি একটা ঐতিহাসিক ছবি। তারা একটা ঐতিহাসিক ঘটনার সাথে জড়িয়েছিল, সে সময় তোলা এই ছবি। প্রশ্ন হচ্ছে কোন ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ছবি? সবার আগে বাজার প্রেস করেছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর? ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের ছবি এটি। কনসার্ট ফর বাংলাদেশ, সেই ঘটনার ছবি এটি। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে আপনারা বাজার প্রেস করেছেন। আপনাদের উত্তর? আপনারা বলছেন কনসার্ট ফর বাংলাদেশের সাথে এই ছবিটি জড়িয়ে আছে, তাই তো? আচ্ছা, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঘটা নৃশংসতা ও শরণার্থীদের সহায়তার জন্য দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় 1971 সালের 1 অগাস্ট নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। একদম ঠিক বলেছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। এবং সেখানে প্রায় 40,000 দর্শক উপস্থিত ছিলেন এবং সেখান থেকে 2,43,418.51 মার্কিন ডলার আয় হয় এবং সেটা ইউনিসেফের মাধ্যমে আমাদের যে শরণার্থীরা ভারতে আশ্রয় নিয়েছিলেন তাদের সাহায্যার্থে ব্যয় করা হয়। ভেরি ওয়েল ডান। দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় 10 নম্বর, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ 10 নম্বর। শেষ হয়ে গেল আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। 1970 সালের 13 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তান মানে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় আঘাত এনেছিল। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড় এবং ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি। এবং এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে 5 লাখ মানুষ মারা গিয়েছিলেন। 5 লাখ। প্রশ্ন হচ্ছে কোন জেলায় এই ঘূর্ণিঝড় আঘাত এনেছিল 1970 সালে? কোন জেলায়, যেখানে 5 লাখ মানুষ মারা গিয়েছিল 1970 সালে? বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে আপনার উত্তর দিচ্ছেন বরিশাল বিভাগ। ঠিক আছে, জেলাটার নাম বলতে হবে। আপনারা বলছেন ভোলা জেলায়।
বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় বরিশাল বিভাগ, ঠিক আছে। কোন জেলা, জেলাটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখিনি। আপনারা যেহেতু বলতে পারছেন না, চলে যাই আমাদের কম্পিউটারের কাছে। কম্পিউটার কি বলে? এটি ভোলা জেলায়। ভেরি ওয়েল ডান। ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভোলা জেলায়। এটার গতিবেগ ছিল সর্বোচ্চ 185 কিলোমিটার। জলোচ্ছ্বাসের কারণে দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দ্বীপসমূহ প্লাবিত হয় এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা যেটা ছিল সেটা হচ্ছে তজুমুদ্দিন উপজেলা। সেখানকার 1,67,000 মানুষ বাস করতেন, যার মধ্যে 77,000 মানুষ মারা যান। 46% মানুষই মারা যান সেই উপজেলা। ভোলা জেলায় এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগটি হয়েছিল। অলরাইট, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ আপনারা পেয়ে যাচ্ছেন 10 নম্বর। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় আপনারা বরিশাল বলেছেন, যেহেতু বিভাগটি আপনারা নির্বাচন করতে পেরেছেন, জেলাটি যদিও পারেননি, অতএব আপনাদের নম্বর কাটা যাচ্ছে না, কিন্তু আপনারা কোনো নম্বরও পাচ্ছেন না। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের ভূগোল বিভাগের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পরের প্রশ্ন আসছে, এটিও একটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। এই 28 মার্চে প্রবল শক্তিশালী ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতি হয়েছে মিয়ানমারের রাজধানী নেপিদ। মান্দালয়ের মতো শহরের ঘরবাড়ি, ব্রিজ ভেঙে পড়ার পাশাপাশি প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে এই বিপর্যয়ের জেরে। মিয়ানমারে এই ভূমিকম্পটা হয়েছে, আমরা জানি, কিছুদিন আগেই হলো। মিয়ানমারের সরকারি হিসাবে এরই মধ্যে মারা গেছে 3,649 জন, আহত হয়েছেন 5,018 জন। এটা সরকারি হিসাব। বেসরকারি হিসাবে বলা হচ্ছে যে এই সংখ্যাটা আরও অনেক বেশি। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল সাগাইং অঞ্চল, যেটা খুব কাছে নেপিদ এবং মান্দালয়ের। প্রশ্ন হচ্ছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা কত ছিল? উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ 7.8। 7.8। 7.8 রিক্টার স্কেলে এই ভূমিকম্পটি হয়েছিল বলছিলেন ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুল। দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.7। আমি ধরে নিচ্ছি কাছাকাছি বলেছেন, সঠিক উত্তর। ভেরি ওয়েল ডান, ওয়েস্ট লিটল ফ্লাওয়ার। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মিয়ানমারের মনিওয়া শহর থেকে 50 কিলোমিটার পূর্ব দিকে এবং মাটি থেকে 70 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি হয়েছিল। ইন্ডিয়ান প্লেট, বার্মা মাইক্রোপ্লেট এবং সান্থাই ব্লক, এই 3টি টেকটনিক প্লেট। আমরা জানি যে পৃথিবীর ভেতরে টেকটনিক প্লেট আছে, একটা আরেকটার সাথে লেগে আছে, আলাদা আলাদা প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো যখন একটা থেকে আরেকটা সরে যায় তখনই ভূমিকম্পের সৃষ্টি হয় এবং এ কারণে আমাদের এখানে অনেকগুলো প্লেট আছে, এই চ্যুতি আছে, ফল্ট বলে। ভেরি ওয়েল ডান, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল। 10 নম্বর চলে গেল আপনাদের দলের খাতায় এবং এর সাথে শেষ হয়ে গেল ভূগোল বিভাগ থেকে প্রশ্ন। চলে যাই আমরা পরের বিষয়ে। খেলাধুলা থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা অলিম্পিকের পতাকা দেখতে পাচ্ছি এবং অলিম্পিকের পতাকা দেওয়া হয়েছে পরবর্তী অলিম্পিক গেমসের জন্য। 2028 সালে অলিম্পিক গেমসে পুরুষ ও নারী বিভাগে মোট 6টি ক্রিকেট দল অংশ নেবে। 128 বছর পরে অলিম্পিকে এই ক্রিকেট খেলার প্রত্যাবর্তন হচ্ছে। এর মাঝখানে ক্রিকেট খেলা ছিল না এবং T20 ফরম্যাটে ক্রিকেট খেলা ফিরে আসবে এই 2028-এর অলিম্পিকে এবং 15 জন করে খেলোয়াড় থাকবেন। 6টি দেশ অংশ নেবে এই ক্রিকেট অলিম্পিকে। প্রশ্ন হচ্ছে যে 2028 সালে এই যে অলিম্পিক গেমস, এটি কোন দেশে অনুষ্ঠিত হবে? বাজার প্রেস করেছেন এই পাশে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে। কি করে জানলেন? পত্রিকা পড়েছি। পত্রিকায় পড়েছে। দেখা যাক আপনাদের জানা তথ্য সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে। অ্যাবসলিউটলি রাইট। এবং এই জন্য বলাই হচ্ছে যেটা যে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস, তবে ক্রিকেট খেলাগুলো অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে, এটা বলা হচ্ছে। প্যারিস অলিম্পিক 2024 11 আগস্ট এটা শেষ হয়েছে। শেষ হবার পরে লস অ্যাঞ্জেলসের যিনি মেয়র, তার হাতে এই পতাকাটা তুলে দেওয়া হয় এবং সেই পতাকা বহন করে তিনি নিয়ে যান
লস অ্যাঞ্জেলসে, এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সেখানে এটা নিয়ে যাওয়া হয়। এই সেই পতাকা, অলিম্পিক পতাকা। অলরাইট, 10 নম্বর পেয়ে গেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি রয়েছে। পরের প্রশ্ন, বাংলাদেশের হয়ে খেলতে এখন পর্যন্ত 13টি দেশে বসবাস করা 32 জন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছেন ইংল্যান্ডের করিম হাসান, স্মিথ, আশিকুর রহমান, ইলমান মতিন, হারুসালাহ। মানে ইংল্যান্ড থেকে অনেকে খেলতে চাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত। তারপরে যুক্তরাষ্ট্রের আছেন আমির সামি, ফ্রান্সের আছেন ফারহান মাহমুদ, কানাডার আছেন নাবিদ আহমেদ, এরকম। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন চেষ্টা করছে যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা রয়েছেন, বিশ্বে খেলছেন, বিভিন্ন লিগে সুপার খেলছেন, তাদেরকে যদি বাংলাদেশে আনা যায়। অতি সম্প্রতি আমরা জানি যে আমাদের একজন বিখ্যাত খেলোয়াড় যিনি ইউরোপিয়ান লিগে খেলতেন, তিনি আমাদের দেশে এসে খেলে গেছেন, বাংলাদেশের হয়ে খেলেছেন। তো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কোন ফুটবলার প্রথম খেলেছেন যে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, বাইরের দেশে খেলতেন, বাংলাদেশের হয়ে খেলেছেন? প্রথম কে, কার অভিষেক হয়েছিল? বাজার প্রেস করছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কলেজ। বাংলাদেশ ফুটবল দলের বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়া। আপনাদের উত্তর সঠিক কিনা আমাদের কম্পিউটার বলছে উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5। জরিমানা 5 হয়নি। সঠিক উত্তর জামাল হ্যারিস ভুঁইয়া। ভেরি ওয়েল ডান। জামাল হ্যারিস ভুঁইয়া 1990 সালে 10 এপ্রিল তার জন্ম। তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করেছিলেন। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়। তিনি ডেনমার্কে জন্ম নেয়া নাগরিক এবং দেশের হয়ে এখন পর্যন্ত 84টি ম্যাচ খেলেছেন, অধিনায়কত্ব করেছেন। অলরাইট, সঠিক উত্তর দিয়ে 10 নম্বর পেয়ে গেছেন উইলস লিটল ফ্লাওয়ার। আর এর সাথে সাথেই শেষ হয়ে গেল খেলাধুলা বিভাগ থেকে 2টি প্রশ্ন এবং বিষয় ভিত্তিক রাউন্ড। প্রশ্ন করবার ফাঁকে ফাঁকে আমরা একটু গল্প করতে চাই। প্রথমে আসতে চাই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ আপনাদের কাছে। আরিফুর রহমান তামিদ এবং আরিয়ান চৌধুরী, আমরা জানি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অত্যন্ত ঐতিহ্যবাহী একটি স্কুল। আপনাদের স্কুল সম্পর্কে যদি আমাদের একটু বলেন। 1956 সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ঢাকার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এই স্কুলটি বাংলাদেশের প্রথম ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়াম স্কুল এবং একই সাথে বাংলাদেশের প্রথম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা ব্যবস্থা করা স্কুল হচ্ছে আমাদের এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। আরে বাহ, আপনাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম কি পরিচালিত হয়? আমাদের স্কুলে বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে, যেমন উইলস সাহিত্য ক্লাব, উইলস সায়েন্স ক্লাব, উইলস ডিবেটিং ক্লাব, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে। এছাড়াও আমাদের উইলসে 4টি স্বেচ্ছাসেবিক সংগঠন রয়েছে, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, বিএনসিসি অ্যান্ড স্কাউট। আমাদের টিচাররা আমাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নেওয়ার জন্য আমাদের উৎসাহিত করে। এছাড়াও আমরা যে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের ফেস্ট হয়ে থাকে, আমাদের শিক্ষার্থীরা সাফল্যের সাথে সেই ফেস্টগুলোতে অংশ নিয়ে থাকে এবং আমাদের শিক্ষার্থীরা নিজেদের মেধাকে বৃদ্ধির জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিয়ে থাকে। আমরা প্রার্থনা করি যে বাংলাদেশের সমস্ত স্কুলে যেন ক্লাব কার্যক্রম থাকে, সেখানে যেন বিভিন্ন রকম সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতার চর্চা, বিশেষ করে স্কাউটিং, রোভার স্কাউট যেটাকে বলছি, বিএনসিসি, গার্লস গাইড, এই ধরনের কার্যক্রমগুলো যেন নিয়মিত এটা থাকে, অব্যাহত যেন থাকে, সেটা আমাদের একটা বিশাল বড় চাওয়া। আরিফুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনার ভবিষ্যতে কি হবার ইচ্ছা? যদি পেশাগত দিক দিয়ে বলেন তাহলে আমার ভবিষ্যতে একজন জার্নালিস্ট হওয়ার ইচ্ছা, কারণ আমরা আসলে দেখতে পাই বর্তমানে ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা আমাদের সাংবাদিকদের নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। আমি আসলে সাংবাদিক হয়ে আমাদের এই যে সাংবাদিকতার নীতিকে পুনরায় প্রতিষ্ঠা করতে চাই। আমি দেশের বিভিন্ন সত্যের খবরকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আরিফ, খুবই ভালো চিন্তা ভাবনা, প্রার্থনা করি আপনার স্বপ্ন পূরণ হোক। আরিয়ান, আপনার কি স্বপ্ন? আমি বড় হয়ে একজন মনুষ্যত্ববান মানুষ হতে চাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বসুন্ধরায় মানুষের সংখ্যা তো সেই কবেই 800 কোটি ছাড়িয়েছে, কিন্তু আসল মনুষ্যত্ববান মানবিক চেতনার মানুষ আসলে কজন? আচ্ছা, মনুষ্যত্ব বলতে
কি বোঝান, মানে কি মনে হয় যে আমরা কি হলে সারা বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়াতে চাই, যুদ্ধ বিগ্রহ এবং শিশু হত্যার প্রতিবাদ করতে চাই। আমার কাছে মনুষ্যত্ব মানে শান্তি, আমার কাছে মনুষ্যত্ব মানে আমার আদর্শ, আমার চেতনা। খুব ভালো লাগলো আপনাদের সাথে গল্প করে। ধন্যবাদ স্যার। এবার একটু গল্প করতে চাই আমাদের বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে। তো বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় সম্পর্কে আর যদি আমাদের একটু বলেন। আমাদের স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সায়েন্স ক্লাব, ম্যাথ ক্লাব, কালচারাল ক্লাব, স্কাউটিং, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে। এগুলোর মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সায়েন্স ক্লাব, ম্যাথ ক্লাব, কালচারাল ক্লাব এগুলোর সাথে আমি যুক্ত আছি। খাদিজাতুল কুবরা, আপনি যদি বলেন যে আপনার ভবিষ্যতের কি ইচ্ছা? আমি মানুষের সেবা করতে চাই, অর্থাৎ আমি একজন ডাক্তার হতে চাই। আমাদের ঢাকা এবং পার্শ্ববর্তী অনেক বিভাগ বা জেলায় অনেক মানে এগুলোর মধ্যে স্লামগুলোতে যে মানুষ বসবাস করে তারা বিভিন্ন রোগে বিনা মানে টাকার অভাবে মারা যায়। সো আমি তাদের বিনা পয়সায় বা টাকায় চিকিৎসা করাতে চাই। নাফিসা রহমান চৌধুরী, আপনার কি স্বপ্ন? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। আসলে আমার জানার ইচ্ছা যে কোনো একটা যন্ত্র, ওয়েবসাইট, অ্যাপস এগুলো কিভাবে তৈরি হয়। তো সেখান থেকে আমি চিন্তা করেছি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চেয়েছেন এবং আমি মনে করি যে আগামী দিনের জন্য এখন যেটা বলা হচ্ছে সারা বিশ্ব জুড়ে যে আগামীতে কোন কোন পেশাগুলো টিকবে, মানে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স এসে আমাদের মানুষের সমস্ত কাজ কেড়ে নেবে, আমাদের করার মতন আর কোনো কাজ থাকবে না। তো এই যে কাজ থাকবে না, তাহলে আমরা করবোটা কি? বলা হচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকবেন, যারা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, বলা হচ্ছে ভবিষ্যতে তাদের কাজ করার সুযোগ অনেক বেশি থাকবে। সুতরাং আপনি খুব ভালো একটা বিষয় বেছে নিয়েছেন। আমরা আবার ফিরে যাই আমাদের প্রশ্নোত্তর পর্বে। কুইক কুইজ মানে হচ্ছে 1 মিনিট সময়ে 10টি প্রশ্ন। আমরা দ্রুত 10টি প্রশ্ন জিজ্ঞেস করব। প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক হলে পাওয়া যাবে 5 নাম্বার, কিন্তু ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। সুযোগ প্রথমে থাকছে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের জন্য। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় রেডি? আপনাদের প্রশ্ন আসছে এখন পর্দায়। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? প্রথম নারী মহাকাশচারী কে, কি নাম? নবীর আহমেদ। মানব দেহে রক্ত সঞ্চালন কোন অঙ্গ কাজ করে? রক্ত সঞ্চালনে কোন অঙ্গ কাজ করে? হার্ট। হার্ট। বাংলাদেশে কবে প্রথম বিশ্বকাপে ক্রিকেট খেলে? 1999। 1999। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? পাস। এইচটিটিপি কম্পিউটারের ভাষায় এটি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আমার ভাইয়ের রক্তে রাঙানো কার লেখা? আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ। বাংলাদেশের সর্বোত্তরে সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। পঞ্চগড়। কোন দেশ সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত? সোনালী প্যাগোডা। পাস। নীল নদের দেশ নামে পরিচিত কোন দেশ? নীল নদ। মিশর। মিশর। বাংলাদেশের জাতীয় প্রতীক কি? জাতীয় প্রতীক বাংলাদেশের। সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। এবার দেখে নিই কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা। প্রথম নারী মহাকাশচারী আমরা বিজ্ঞানে বই পড়েছি ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তাই না? রাশিয়ার। মানবদেহে রক্ত সঞ্চালনে কাজ করে হৃৎপিণ্ড। সঠিক উত্তর। প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলে 1999 সালে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি। এইচটিটিপির পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সঠিক উত্তর। আমার ভাইয়ের রক্তে রাখানোর লেখা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। সর্বোত্তরের জেলা পঞ্চগড়। সোনালী প্যাগোডার দেশ হচ্ছে মিয়ানমার, যেখানে কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল। নীল নদের দেশ মিশর। দেখা যাচ্ছে 5টি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। অতএব বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় পেয়ে যাচ্ছেন 25 নম্বর। এবারে শেষ 1 মিনিট উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের জন্য। দেখা যাক তারা 10টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। তৈরি? জি স্যার। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলাদেশের জাতীয় খেলা কি? কাবাডি। কাবাডি। প্রথম মহাকাশচারী কে? পাস। জেনেটিক্সের জনক কে? জেনেটিক্স। পাস। জাতীয় সংসদ ভবনের লুইকান। লুইকান। জিআই এর পুরো অর্থ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর।
জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর ইন্ডিকেটর। স্যামসাং কোন দেশের টেকনিক্যাল প্রতিষ্ঠান? স্যামসাং কোন দেশের প্রতিষ্ঠান? দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী পটুয়াখালী। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। বাগদাদ। ইরান 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 বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি কাবাডি। প্রথম মহাকাশচারী নীল আর্মস্ট্রং নীল আর্মস্ট্রং। জেনেটিক্সের জনক জেনেটিক্স। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই কান জিআই এর পূর্ণরূপ। জিওলজিক্যাল ইন্ডিকেটর স্যামসাং কোন দেশের টেকনিক্যাল প্রতিষ্ঠান? দক্ষিণ কোরিয়া বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম কুয়াকাটা কোন জেলায়? পটুয়াখালী ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া বাগদাদ কোন ইরান। ইরান ইরান। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখা যায় কটি সঠিক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। সঠিক উত্তর পেয়েছি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা অবশ্যই হাডুডু বা কাবাডি। প্রথম মহাকাশচারী হচ্ছে ইউরি গ্যাগারিন, প্রথম তিনি মহাকাশে গিয়ে প্রদক্ষিণ করেছিলেন। জেনেটিক্সের জনক গ্রেগর ইয়োহান মেন্ডেল। আমরা আমাদের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকেন। অবশ্যই জিআই এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। স্যামসাং দক্ষিণ কোরিয়ার, রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কুয়াকাটা পটুয়াখালী জেলায়। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। বাগদাদ ইরাক। দেখা যাচ্ছে ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল আমাদের কুইক কুইজ রাউন্ডে এসে 7টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। অতএব তারা পেয়ে যাচ্ছেন 35 নম্বর। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে, ফলাফল বলে দেবার পালা। দেখা যাচ্ছে আজকে আমাদের কুইজে দু দলই দারুণভাবে পারফর্ম করেছেন। তার মধ্যে থেকে আরিফুর রহমান তাহমিদ 10ম শ্রেণীর এবং আরিয়ান চৌধুরী 9ম শ্রেণীর, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, তারা আজকে দারুণভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং অর্জন করে নিয়েছেন সর্বমোট 125 নম্বর। অভিনন্দন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, চমৎকার স্কোর। এবং আরেক দিকে রয়েছেন আমাদের বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের নাফিসা রহমান চৌধুরী এবং খাদিজাতুল কুবরা। তারা দুজনই 10ম শ্রেণীর ছাত্রী এবং তারা দুজনে মিলে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের জন্য অর্জন করছেন সর্বমোট 60 নম্বর। অভিনন্দন বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ আপনাদের দু দলকেই আমাদের আজকের কুইজ 2025 অংশ নেবার জন্য। আপনারা যারা যোগাযোগ করতে চান আমাদের সাথে, চাইলে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে গিয়ে সার্চ দিতে হবে কুইজ, তাহলে আমাদের পেজ পেয়ে যাবেন। সেখানে আপনি আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপডেট পাবেন। সেই সাথে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা তার উত্তর দেব। যেভাবে আজ আমাদের দুটো স্কুল অংশ নিচ্ছেন আমাদের এই কুইজের আজকের পর্বে, চাইলে আপনার স্কুল থেকেও অংশ নিতে পারেন। সেজন্য যেটা করতে হবে, আপনার স্কুল থেকে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীতে পড়ুয়া 2 জন কুইজারকে নিয়ে একটি দল গঠন করুন। তারপরে তাদের নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার সব কিছু স্কুলের প্যাডে লিখুন। প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। সারা বিশ্বের এখন যত পণ্য উৎপাদন হয়, চীন সবাইকে ছাড়িয়ে গেছে। তার একটাই কারণ, চীন জানে আগামীতে কোন জিনিসটা বেশি কাজে লাগবে। আমাদের দেশে অসংখ্য ছেলে মেয়ে যারা অত্যন্ত মেধাবী, অত্যন্ত স্মার্ট, সময় এসে গেছে আমাদের শিক্ষার্থীদের সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়টিকে তুলে ধরবার, এটিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করবার, এটি নিয়ে অনেক বেশি বেশি অনুষ্ঠান আয়োজন করার। কারণ আমরা জানি এরই মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবীকে অধিগ্রহণ করছে। যত দিন যাবে তত বেশি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী ক্ষমতা হয়ে দাঁড়াবে। আজ থেকেই যদি আমরা আমাদের সন্তানদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচিত না করতে পারি, এই শিক্ষায় শিক্ষিত করতে না পারি, যদি তাদেরকে দক্ষ করে তুলতে না পারি, তাহলে আগামীতে আমাদের সন্তানেরা হয়তো পৃথিবীর কাছে অপাংতেয় হয়ে যেতে পারে। আমাদের সন্তানদের প্রযুক্তির সাথে রাখুন, তাদের সাথে বিজ্ঞানের যে নতুন নতুন আবিষ্কার সেটি জানান। বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং,
সেটি শেখান, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখান, কারণ আগামীর পৃথিবী, আগামীর ভবিষ্যৎ এখানেই নিহিত। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে, সেম টাইম সেম চ্যানেল, বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।